জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরকার বিরোধী দলের অভিনন্দন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংস্কারের আকাঙ্ক্ষায় হোঁচট, বলছে বিরোধী দল। পরের ভোট সংশোধনী এনে প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রীর। এক্সিলারেটর টার্মিনালের গ্যাস সরবরাহ বন্ধ, ফের ফিলিং স্টেশনে চরম সংকট। ময়মনসিংহে বিদ্যুৎ অফিসে হামলা। চাপাতির মুখে ব্যবসায়ীকে জিম্মি, মোটরসাইকেল, নগদ টাকা, মুঠোফোন ছিনতাই। জড়িতদের খুঁজছে পুলিশ। ডায়রিয়া, কলেরার টিকাদান শুরু হচ্ছে শনিবার। ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে বিশেষ তৎপরতা শুরু স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কলকাতায় বাংলাদেশের মৃত্যুতে হোটেল শিখা ইনের ইজারাদার গ্রেপ্তার, হেফাজতে 2। দুঃখ প্রকাশ করে ব্যবস্থার আশ্বাস দীনেশ ত্রিবেদী। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। আমাদের শিরোনামগুলো দেখছিলেন এতক্ষণ। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফল ঘোষণার পর ভাসলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ সব সংসদ সদস্যদের অভিনন্দন শুভেচ্ছায়। রাষ্ট্রপ্রধান পদে ৩৫ বছর পর সরাসরি এই নির্বাচনে তিনি পেয়েছেন 255 ভোট। এতে বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন তিনি। দরবার হলে শপথ কাল সন্ধ্যা 7:30টায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি ভোট, আর তাতে বিপুল ব্যবধানে জিতে বঙ্গভবনে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয় 255 ভোট পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপির এই মহাসচিব। শুরুতেই দেশের নতুন সাংবিধানিক অভিভাবককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। অভিনন্দন জানান বিরোধী দলীয় নেতা সহ সংসদ সদস্যরা। অন্যদিকে 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। পরে জানানোর প্রতিক্রিয়ায় ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ আবারও সামনে আনে বিরোধী দল। এর আগে বেলা 2টা থেকে 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। গণনা শেষে সংবাদ কক্ষেই ঘোষণা করা হয় ফল। শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাকারি আহমেদ, স্টার নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাধার কথা তুলে ধরলেও নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে কার্পণ্য করেনি বিরোধী দল। বিরোধী দলীয় নেতাসহ সংসদ সদস্যদের অভিনন্দনে আজ সিক্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ভবিষ্যতে নির্বাচনের ক্ষেত্রে ফ্লোর ক্রসিংয়ের বাধ্যবাধকতা থাকবে না বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। ৩.৫ দশক পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের নতুন অভিভাবক নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ ছিল জাতীয় সংসদ প্রাঙ্গণে। বেলা 2টায় শুরু হয় নির্বাচন, শেষ হয় বিকেল 5টায়। এরপর একে একে বেরিয়ে আসেন সংসদ সদস্যরা। ক্ষমতাসীন ও বিরোধী দলের পাশাপাশি ভোট দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরাও। আমরা একজন নতুন অভিভাবক পেয়েছি রাষ্ট্রপতি হিসেবে, পাশাপাশি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে যার দিক নির্দেশনা আন্দোলন করেছি, আগামীতে এমন নেতা পাবো কিনা তার সন্দেহ আছে। আজকে আমি মনে করি আমি অভিভাবকহীন হলাম। আসলে জায়গায় কিন্তু দলীয় হিসাবেই হয়েছে, প্রার্থী যে 2জন আসছে 2জন দলীয়, কিন্তু আমাদের সংবিধান তো বলে রাষ্ট্রপতি নিরপেক্ষ থাকবেন। সেক্ষেত্রে আসলে কতগুলো স্বচ্ছতা আছে সেটা আপনারা বোঝেন, আমিও বুঝি। সেক্ষেত্রে কিন্তু জুলাই সনদ
তবে নির্বাচনের পদ্ধতি নিয়ে আপত্তি রয়েছে বিরোধী দলের। তাদের অভিযোগ, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে অভিযোগ থাকলেও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছে বিরোধী দল। হিউজ নাম্বার অফ বিরোধী দলের সদস্য আছে, ইট ইজ অ্যারাউন্ড 90। সুতরাং সেখানে একটি নির্বাচনে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ যেহেতু আছে এবং এটা পটেনশিয়াল একটা অপরচুনিটি ছিল, সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। তো আমরা সেই আশাবাদ আবারও ব্যক্ত করতে চাই যে নির্বাচিত প্রেসিডেন্ট নিরপেক্ষভাবে, দক্ষতার সাথে এবং দেশপ্রেমের পক্ষে উনি তার ভূমিকা পালন করবেন। অন্যদিকে ক্ষমতাসীন দলের দাবি, জয় পরাজয়ের হিসাব না করে নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করেছে। ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতা থাকবে না বলেও আশ্বাস দেন তারা। এই নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর হয়েছে, সেজন্য আমরা হয়তো অনেক কিছু করতে পারি না। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে ফ্রি ফেয়ার ভালো ক্রেডিবল ইলেকশন এবং ৭০ অনুচ্ছেদ না থাকে, তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকার এবং বিরোধী সবাই মিলে ইনশাআল্লাহ করবো। যদি ৭০ অনুচ্ছেদ না থাকে আগামী নির্বাচনে ৭০ অনুচ্ছেদ ছাড়াই ইনশাআল্লাহ নির্বাচিত হবে। অংশগ্রহণ করে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়াকে এবং সংবিধানকে, বিদ্যমান সংবিধানকে স্বীকৃতি জানিয়েছে, সেজন্য তাদেরকে অভিনন্দন জানাই। বাংলাদেশে গণতন্ত্রের চর্চার মধ্যে বিরোধী দল, সরকারি দল তাদের নিজস্ব অবস্থান থেকে বিভিন্ন রকমের রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু দিন শেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের জয়যাত্রা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্বীকৃতি দেয়া। আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। গেল 7টি জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যে সংস্কৃতি গড়ে উঠেছিল, 23তম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে তার অবসান ঘটল। ভোটার লড়াইয়ের মধ্য দিয়ে জাতি পেল নতুন এক অভিভাবক। নবনির্বাচিত রাষ্ট্রপতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করবেন, এমন প্রত্যাশাই সবার। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। দীর্ঘ ৩৫ বছর পরে যেন এক নতুন ইতিহাস। গণতন্ত্রের স্বার্থে এক কাতারে সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোলাপ ফুল দিয়ে সরকার প্রধানের শুভেচ্ছা, আর অন্যদিকে বিরোধী জোটের সংসদ সদস্যরাও আলিঙ্গনে জড়ালেন নতুন রাষ্ট্রপতিকে। যদিও ফলাফলটা ছিল অনুমিত, তবু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছিল বিরোধী দলের জোট। ৩৫ বছর পর গণতান্ত্রিক সৌন্দর্য চর্চার একটা নজিরও দেখল মহান সংসদ। ভোটের সময় নিজে উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন মির্জা ফখরুল। নিজে উঠে গিয়ে হাত মিলিয়েছেন জামায়াত, এনসিপি আর স্বতন্ত্রভাবে জিতে আসা সংসদ সদস্যদের সঙ্গেও। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট। জয় নিশ্চিত হতেই নয়া রাষ্ট্রপতিকে লাল গোলাপের শুভেচ্ছা দিলেন সরকার প্রধান তারেক রহমান। কিছুক্ষণ পরেই বিরোধী জোটের সদস্যরাও আলিঙ্গনে জড়ালেন প্রবীণ এই রাজনীতিবিদকে। একে একে বুক মেলালেন, কেউ আবার পরম আবেগে কপালে দিলেন চুমুও। সংসদের সব সদস্যের প্রতিনিধি হয়ে রাষ্ট্রপতির হাতে ফুলের তোড়া তুলে দিলেন প্রধানমন্ত্রী। বিদায়কালে কিছুটা খুনসুটিও হলো। নতুন রাষ্ট্রপ্রধানকে সবার আগে হেঁটে যেতে প্রধানমন্ত্রীর অনুরোধ, তবে তারুণ্যের আলোয় পথ দেখতে চাওয়ার ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল। ঘটনাপ্রবাহ বলে দেয়, এই নির্বাচনে 255 ভোট পেয়ে কেবল বিএনপি প্রার্থীর জয়ই হয়নি, জয় হয়েছে দেশের গণতন্ত্রের। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা। বড্ড কঠিন এক সময় পার করে গণতন্ত্রের জন্য সংগ্রামী মানুষটি পেয়েছেন তার ঠিকানা। রাজনীতিকে ইতি তাকে বলতেই হবে ভাবেননি আগে। রাজপথে, সংগ্রামে, রাজনীতির ভাষ্যে তাকে পাওয়া যাবে না, এই সত্য এখন পুরো দেশের মানুষের সামনে। জবনিকা নয়, তবে ছেদ নয়, নতুন দায়িত্বে ভিন্ন এক ক্ষমতা বলয়ে বহু চ্যালেঞ্জ নিয়ে শুরু হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
রাষ্ট্রপতি হিসেবে নতুন পথযাত্রা। সেই রিপোর্ট শুনব আমাদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভের কণ্ঠে। নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। চোখ থেকে চশমা খুলে রাখলেন তিনি, অস্পষ্ট দৃষ্টিতে মনে হাজারো স্মৃতি। এই তো সেদিন একটা বাকরুদ্ধ সময়ে বিএনপির সেনাপতির দায়িত্ব পেয়েছিলেন। এরপর দীর্ঘ সময় সংগ্রামের সাক্ষী হয়ে রইলেন তিনি। মুচড়ে ওঠা বেদনার ভার, চোখের পানি, ফের দাঁড়িয়ে অবিরত বলে যাওয়া দেশ, মানুষ, গণতন্ত্র। এই তো স্মৃতি সমুদ্র। গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য, মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য আমার রাজনৈতিক দল হিসেবে আমার নিজের অফিসে যাওয়ার যদি আমি দিতে না পারি, তাহলে কি করে একজন রাজনৈতিক দলের নেতারা কর্মীরা তারা কাজ করবে? কখনো কখনো তাকে বড্ড ক্লান্ত লেগেছে, কিন্তু মনে আরো তীব্র হয়েছিল হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক শব্দ, দায়িত্ব। যে কথাটি ইতিহাস লিখবে, আজই তা বলে দেয়া যায়। দল, বিরোধী দল, সবার চোখের সমান শ্রদ্ধা পাওয়া বিরল এই মানুষটির নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজপথ নয়, বঙ্গভবনের আঙিনা এখন তার হেঁটে চলার পথ। রাজনীতিকে ইতি তাকে বলতেই হলো। পর সমাচার, তিনি হলেন রাষ্ট্রের অভিভাবক। এবার অন্য এক অক্ষে, ভিন্ন এক ক্ষমতা বলয়ে তিনি। কিন্তু সামনের দিনগুলো কি সংগ্রামহীন, প্রতিশ্রুতিহীন? মোটেই তা নয়। বহু চ্যালেঞ্জে ভরা তার দায়িত্বের পরিধি। 1991 সালে সংসদীয় সরকার পদ্ধতির পুনঃপ্রবর্তনের পর সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সীমিত হয়ে পড়ে সরকার পরিচালনার দায়িত্বে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার উপর। ফলে বর্তমান বাংলাদেশের সাংবিধানিক কাঠামোয় রাষ্ট্রপতি পদটি মূলত অলংকারিক বা প্রতীকী। কিন্তু তারপরও থেকে যায় কথা। জুলাই গণঅভ্যুত্থান বাড়িয়ে দিয়েছে দায়বদ্ধতা, সংবিধান সমুন্নত এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নতুন করে যে ফিরল নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, সেটিরও অভিভাবকত্বের ভার তার কাঁধে। সংবিধান বলছে রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর। এই সময়কালে সকল রাজনৈতিক সংকটে রাষ্ট্রপতি হিসেবে তাকে ত্রাণকর্তার ভূমিকায় দেখতে চাইবে দেশের মানুষ। আর এসব মিলিয়ে খুব সহজ হবে না পথ চলা। বিদ্যমান কাঠামো যে তাকে পরিপূর্ণ ক্ষমতায়িত করে না, সেটাও তো সবার জানা। কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তো মানুষের প্রতিনিধি ছিলেন। সুখ, দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব তো তার অজানা নয়। তাই প্রত্যাশা, যতই চ্যালেঞ্জের আবহ থাকুক তার সামনে, নিশ্চয়ই মানুষ এবং গণতন্ত্রই সবার আগে পাবে প্রাধান্য। তরিকুল ইসলাম সৌরভ, স্টার নিউজ, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দ উচ্ছ্বাস। মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হয়েছে মিষ্টি। খুশি হয়েছেন সেখানকার মানুষ। মিষ্টি খাইয়ে আনন্দের বার্তা। ভোট ঘিরে দিনভর ছিল অপেক্ষা। এরপর আসে প্রত্যাশিত খবর, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত। আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন ঠাকুরগাঁয়ের মানুষ। আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। ঠাকুরগাঁর মানুষ এবং গোটা বাংলাদেশের মানুষ আজকে খুবই আনন্দিত, ঈদের চেয়েও আনন্দিত। আজকে আমাদের গর্ব, উনি আমাদের এই দেশের মহামান্য পদবিতে অধিষ্ঠিত হতে যাচ্ছেন, রাষ্ট্রপতি হচ্ছেন। আমরা ঠাকুরগাঁবাসী অত্যাধিক আনন্দিত এবং গর্ববোধ করতেছি। সড়ক থেকে অলিতে গলিতে চলে মিষ্টি মুখ, জানানো হয় আনন্দের খবর। আমি তার ছাত্র হিসাবে দীর্ঘদিন ওনাকে অনুসরণ করছি এবং অনেক শিক্ষা পেয়েছি। ঠাকুরগাঁয়ের স্যার ছিলেন, এখন সারা বাংলাদেশের উনি স্যার হিসেবে পরিচিতি লাভ করছেন। হয়েছে আনন্দ মিছিল, অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। তারা জানিয়েছেন নানা প্রত্যাশার কথাও। প্রতিটি শ্রমিক থেকে শুরু করে সাধারণ কর্মী থেকে শুরু করে আমরা অনুমতি প্রকাশ করছি, আমরা ধন্যবাদ জানাতে চাই। ঠাকুরগাঁর কৃতি সন্তান, তিনি ঠাকুরগাঁর চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, তিনি ঠাকুরগাঁ এমপির দায়িত্ব পালন করছেন, মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আজকে তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এই জন্য ঠাকুরগাঁবাসী অনেক বেশি আনন্দিত। ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে অভিনন্দন জানিয়েছেন 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদ। বিকেলে মহাখালীতে নিজের বাসভবন থেকে এই 23তম রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান তিনি। ওনাকে আমি আমার পক্ষ থেকে, এলডিপির পক্ষ থেকে
11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। আমি আশা করব জনগণ যেটা আশা করছে তার একজন রাষ্ট্রপতির কাছ থেকে তার কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন করবে। এদিকে বঙ্গভবনে শেষ দিনের মতো অফিস করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। বেলা 11টার দিকে তিনি গাড়ি বহর নিয়ে বঙ্গভবন থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হন। সকালে বঙ্গভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে হাফিজউদ্দিন আহমদ বিদায়ী স্বাক্ষর করেন। এরপর তাকে ফুল দিয়ে বিদায় জানান বঙ্গভবনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস একটি দল। পরে ঘোড় সওয়ারির মাধ্যমে তাকে বঙ্গভবন থেকে প্রধান সড়ক পর্যন্ত আনুষ্ঠানিক বিদায় জানানো হয়। 24 জুলাই শারীরিক অসুস্থতার কারণে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন হাফিজউদ্দিন আহমদ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। ছাত্রজীবনে রুহুল কবির রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তী সময়ে দায়িত্ব পান প্রচার সম্পাদকের। 1989 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সহসভাপতি বা ভিপি নির্বাচিত হন তিনি। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন রুহুল কবির রিজভী। বিএনপির ষষ্ঠ সম্মেলনে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নির্বাচিত হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান। সম্প্রতি তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন রুহুল কবির রিজভী। এলএনজিবাহী নতুন জাহাজ না আসায় মহেশখালীর এক্সিলারেট টার্মিনাল পুনরায় বন্ধ হয়ে গেছে। আর এর প্রভাবে রাজধানীতে আবারও বেড়েছে তীব্র গ্যাস সংকট। বেড়েছে ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন। 1 মাসের বেশি সময় ধরে এমন ভোগান্তিতে অতিষ্ঠ চালকরা ক্ষোভ প্রকাশ করেছেন। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা ৩,৮০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে এলএনজি থেকে সরবরাহ দেয়া হয় ১,০৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। আমদানি করা এলএনজিবাহী জাহাজ না আসায় বুধবার এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এই টার্মিনাল থেকে কম বেশি ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়। ঘাটতি সামলাতে দ্রুত বিকল্প কার্গো পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে সরকারি সংস্থা আরপিজিসিএল। এর প্রভাবে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আবারও গ্যাস সংকট তীব্র হয়েছে। গ্যাসের চাপ নেমেছে ১০০ PSI এর নিচে। এতে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। সকালে পাইছি আপনার 100, 110 বা 20 এরকমের মধ্যেই। আজকে 2টা বাজে সিরিয়াল দেয়, 5টা বাজলেও গ্যাস পাই না। পিসার আছে, এই পিসারও আপনি মনে করেন যদি গ্যাস পাওয়া যায় তাও দিনে 3 বার আসা লাগে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে আশঙ্কাজনক হারে আয় কমেছে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার চালকদের। দীর্ঘ 1 মাস ধরে দিনের বড় অংশ গ্যাস নিতেই ব্যয় হওয়ায় অতিষ্ঠ তারা। 6 ঘন্টা 7 ঘন্টা থেকে গ্যাস পাই, অল্প টাকার গ্যাস পাই, পেছার নাই। আর মাত্র মাঝখানে সরকারি গাড়িগুলো ঢুকাইতে আমাদের হরানি করে। সরকার কয় গ্যাসের কোনো সংকট নাই, আর মালিক কয় জমার কোনো কমতি নাই, চালালে চালাও, না চালালে চলে যাও। আগে তো 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টাও লাগতো। এখন আমি যেটা বললাম খুব তাড়াতাড়ি পাওয়া গেলে 3 ঘন্টা, মানে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে। 2.5 ঘন্টা যে আসিলাম এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর ভগবানও জানে কিয়ের ভিতরে আসিলাম ভাই। গ্যাস তো এমনি শেষ, কারণ এটি নিয়ে কতক্ষণ চালাতে পারুম এটা তো ভগবানও জানে। আমার গ্যাসের এমন সংকট কবে কাটবে সে বিষয়ে সরকারের দিক থেকে সুস্পষ্ট ঘোষণা চেয়েছেন চালক ও বিক্রয় কর্মীরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুতের দাবিতে পিডিবির অফিসে হামলা করেছেন গ্রাহকরা। দুপুরে লাঠিসোঁটা নিয়ে বিদ্যুৎ অফিসের সামনে জড়ো হন স্থানীয়রা। আর পরে ওই অফিসের ভেতরে ঢুকে হামলা এবং ভাঙচুর চালায় তারা। এতে বিদ্যুৎ অফিসের এক কর্মী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, গত 2 মাসে 3 বার বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য টাকা জমা দেওয়া হলেও তা স্থাপন করা হয়নি। বিদ্যুৎ না থাকায় মারা গেছে খামারের মুরগি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা।
পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ নানা ধরনের অপকর্মে জড়িত রোহিঙ্গারা। তারা অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ন্যাশনাল ডিফেন্স কলেজে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আলোচকরা বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য টাইম বোমার মতো কাজ করছে। 3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স 2026-2 সমাপনী অনুষ্ঠান। সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামরিক বেসামরিক কর্মকর্তা ও সাংবাদিক সহ মোট 37 জনকে সনদপত্র তুলে দেন সেনাপ্রধান। প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করছে। রোহিঙ্গারা মারাত্মক সব অপরাধে জড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের অনেক সমস্যা আছে। রোহিঙ্গা ইস্যুস, আপনারা জেনেছেন যে রোহিঙ্গা ইস্যুস কীভাবে আমাদের এফেক্ট করছে। ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। এ সময় দেশের নানা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেনাপ্রধান। Border is an issue. Border, all along border, we have some problem with our neighbors. And Chittagong Hillfacts issue, the insurgency issue, energy crisis থেকে শুরু করে। সেনাপ্রধান বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজের এই কোর্সে জনপ্রতিনিধি ও কর্মকর্তারা দেশের সীমান্ত সমস্যা সহ বিভিন্ন ইস্যুতে জ্ঞান লাভ করেছেন, যাতে সব সমস্যার সমাধানে সামনের দিনে কাজ করতে পারেন। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। চাপাতির মুখে জিম্মি করে এবার ব্যবসায়ীর মোটরসাইকেল, নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুতই গ্রেপ্তার করা হবে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসের পরও আতঙ্কিত ভুক্তভোগী। সাব্বির আহমেদের রিপোর্ট। মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের 4 নম্বর সড়ক, 18ই আগস্ট রাত 11:15। মোটরসাইকেলের ওপর বসেছিলেন ইটবালুর সরবরাহকারী আবুল হোসেন। হঠাৎই একটি অটোরিকশা থেকে নামেন 3 যাত্রী। 3 জনের হাতেই ধারালো চাপাতি। একাধিকবার চাপাতির উল্টো দিক দিয়ে আবুল হোসেনকে আঘাত করে দুর্বৃত্তরা। কোপানোর ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় 96,000 টাকা, মোবাইল ফোন। শুধু তাই নয়, যাওয়ার সময় ওই ব্যবসায়ীর মোটরসাইকেলটিও নিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যবসায়ী আবুল হোসেন বলছেন, জীবন রক্ষায় আর কিছুই করার ছিল না। বাধ্য হয়েই সবকিছু দিয়ে নিজের প্রাণ বাঁচাবার চেষ্টা করেন তিনি। 3 জনের কাছে চাপাটি, ইভেন রিক্সাওয়ালার কাছেও চাপাটি, যে রিক্সা ছিল ওর কাছেও চাপাটি। তো একটা মানুষের 3 জনে যদি চাপাটি নিয়ে মানে কোপ দেয়, বাইচা থাকতাম কিনা এটাও তো একটা ইয়া। বাড়িওয়ালারে ফোন দিছে, দিয়ে বলতেছে যে এরকম বুঝাইছে যে তোর অ্যাসিস্ট্যান্ট তোরে কতদিন দেখে রাখতে পারে, আমরাও দেখতেছি। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত নাকি নিছক ছিনতাইয়ের ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তারা। সিসিটিভির ফুটেজটা নিয়েছে এবং আশেপাশে যারা আছে তাদের জিজ্ঞাসাবাদ করতেছে। তো আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের আমরা ধরতে পারব। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে দেশ জুড়ে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। আগামী 22 আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে দেশের 52 লাখ মানুষকে মুখে খাওয়ার কলেরা ভ্যাকসিন দেওয়া হবে। ঢাকা দক্ষিণের নগর ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গর্ভবতী নারীরা ছাড়া 1 বছরের বেশি বয়সী সবাই এই টিকা পাবেন। একই সঙ্গে ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে চলবে বিশেষ তৎপরতা। ঢাকা দক্ষিণ নগর ভবন মিলনায়তনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। উদ্দেশ্য, ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে নতুন টিকাদান কর্মসূচির রূপরেখা প্রকাশ। অনুষ্ঠানে জানানো হয় 22 আগস্ট থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এই দফায় প্রায় 51,75,000 মানুষকে টিকার আওতায় আনবে সরকার। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি বয়সী সবাই পাবেন এই ভ্যাকসিন। কর্মসূচির সার্বিক দিক তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। একই সাথে কথা বলেন দেশের বর্তমান সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে। ডেঙ্গু ও হামের মতো রোগ বাড়লেও সরকার তা মোকাবেলায় প্রস্তুত বলে জানান তিনি। হাইজেনিক সিস্টেমের অভাব,
অ্যাওয়ারনেসের অভাব, আমাদের ফুড হ্যাবিটের অভাব, ফুড কোয়ালিটির অভাব, বিভিন্নভাবে আমরা কিন্তু পর্যুদস্ত। তবে ইনশাল্লাহ এই সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। কলেরা মিন্স ডেথ, ইনশাল্লাহ আমরা ওই পর্যায়ে এখন আর নেই। উই হ্যাভ দ্য ট্রিটমেন্ট and our people are very much conscious about to fight against the attack of cholera. একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। জানান, কামরাঙ্গীরচর, গেন্ডারিয়া সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকাকে এই টিকাদানের প্রধান লক্ষ্য করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। এলাকায় 1 বছরের ঊর্ধ্বে বিপুল সংখ্যক জনগণকে 2 ডোজ ওরাল কলেরা ভ্যাকসিন প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি কেবল একটি টিকাদান কার্যক্রম নয়, এটি নগর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির একটি সমন্বিত উদ্যোগ। একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা নির্মাণে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কলেরা টিকা নেওয়ার পাশাপাশি ডেঙ্গু ও হামের মতো ব্যাধি থেকে বাঁচতে সবার পারিবারিক সচেতনতা বাড়াতে তাগিদ বিশেষজ্ঞদের। ভাই বোনেরা, সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে আগুনের ঘটনায় ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই ঘটনায় হোটেলের 2 কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে মরদেহগুলো। এরই মধ্যে বাংলাদেশ থেকে কলকাতায় পৌঁছেছেন নিহত 7 জনের স্বজন। জানা গেছে মরদেহ দেশে পাঠানো হতে পারে শনিবার। পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি সহ 9 জন নিহতের ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে হোটেল শিখা ইনের ইজারাদার আবু জাফরকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, হোটেল মালিক বীরেশ্বর মিত্রের কাছ থেকে লিজ নিয়ে আবাসিক হোটেল ব্যবসা চালাচ্ছিলেন তিনি। তদন্তের স্বার্থে যাপন নামের আরেক হোটেলের আরও 2 কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহতদের মরদেহ রাখা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। এরই মধ্যে নিহত কয়েক বাংলাদেশি স্বজন পৌঁছেছেন কলকাতায়। যিনি মারা গেছে উনি আমার আত্মীয়, আমার মামা হয়। তো SM আলিমুজ্জামান, তো বাংলাদেশ থেকে আমার আরেক মামা আমার জানালে আমি এখানে খোঁজ খবর নেই। আগুন লাগলে ওখানে মোয়া হয়ে যাবেন। সরকারের কাজ সরকারে উঠাই দেয়। যদি নিয়ম কানুন না মানে, আমাদের সাথে যদি ভালো ব্যবহার না করে, তাহলে উঠাই দেওয়া উচিত। তাদের ওদের হোটেল করা উচিত। এই ঝুঁকিটা অনেক ঝুঁকিপূর্ণ। সিঁড়িগুলো জক্কর বক্কর, ওই আপনার লিফট আছে, লিফটটা ভালো না। তো আমি যখন ওনাকে বলছি আমাকে ওখানে থাকতে বলছে, আমি থাকি না, হতে এটা ভালো না, ঝুঁকিপূর্ণ। কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন ও পুলিশ বলছে, ময়না তদন্ত ও শনাক্তের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় নিউ মার্কেট থানায় অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তে গঠন করা হয়েছে বিশেষ কমিটি। এদিকে 1 মাসের মধ্যে কলকাতার হোটেলগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পর্যাপ্ত ফায়ার সেফটি, ভবনের সামগ্রিক অবস্থা পর্যালোচনা ও বিদ্যুৎ বিভাগের ছাড়পত্র না থাকলে হোটেল পরিচালনার অনুমতি দেওয়া হবে না। রাইসা জান্নাত, স্টার নিউজ। কলকাতার একটি হোটেলে আগুনে 8 বাংলাদেশের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম শাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নানা আলোচনার মধ্যেই বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুজন। স্বাস্থ্যমন্ত্রী জানান, এটি তাদের সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে তাও বলেন স্বাস্থ্যমন্ত্রী। এর বাইরে থেকে কিছুই বলেন। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এটুকুই বলেছেন। ভারতীয় হাইকমিশনার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান। কথা বলেন সম্প্রতি কলকাতায় আগুনে পুড়ে বাংলাদেশি মৃত্যুর ঘটনা নিয়েও। এটা খুব দুঃখের কথা, আর ওখানে যা করা আছে
আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। বাংলাদেশ তার ভালো লাগার জায়গা বলেও মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। খুব ভালো লাগলো। সবাইকে আমার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে 2 জন সাতক্ষীরার। চিকিৎসা শেষে বুধবার দেশে ফেরার কথা ছিল তাদের, কিন্তু তা তো আর হলো না। অন্যদিকে আহাজারি থামছে না কুষ্টিয়ার একই পরিবারের নিহত 4 জনের বাড়িতেও। স্বজনহারা পরিবারের কান্না। সাতক্ষীরার কালীগঞ্জের বয়রা গ্রামের ঘের ব্যবসায়ী আলিমুজ্জামান সাজু ভারতে চিকিৎসা শেষে বুধবার দেশে ফেরার কথা ছিল তার, কিন্তু কলকাতায় অগ্নিকাণ্ডে নিভে গেছে তার প্রাণ। মৃত্যুর খবরে দিশেহারা স্বজনরা। আমার এক আত্মীয়র মাধ্যমে ওটা নিশ্চিত করি যে ওখানে পাঠাই দেওয়ার পরে গিয়ে জানতে পারি যে হ্যাঁ মারা গেছে। তারপরে বাংলাদেশ সরকারের যে হটলাইনের মাধ্যমে ওখানে যোগাযোগ করি, ওনাদেরকে জানাই দিছি এবং আমি সরকারের কাছে আকুল আবেদন করি যে আমার ভাইয়ের লাশটা যেন তাড়াতাড়ি পাই। এইরকম অবস্থাপনে যেন আর কোনো মৃত্যু আমরা এই জীবন আর দেখতে চাই না। আমার দাদা মারা গেছে, আমরা এর কষ্টটা বুঝতে পারতেছি এবং আমরা চাই না যে এরকম যেন কোনো ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না ঘটে। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কালীগঞ্জের তেঁতুলিয়া গ্রামের রেবতী সরকার। তিনিও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। তার মৃত্যুর খবরে আহাজারি থামছে না পরিবারের। এই মারা গেল কাল রাতে 8টা সাড়ে 8টার দিকে আমরা সংবাদ পাইছি। এতে আমরা খুব দুঃখ আছি, খুব আছি, আমরা শোকেও আছি। মরদেহ দুটি দ্রুত দেশে আনতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা খোঁজ খবর রাখছি, যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাদের এই এন্ড থেকে, তাহলে আমরা তাদেরকে সেই সহযোগিতা করব। আর আরেকজন যে মারা গিয়েছে মহিলা, ওনারটা এখনো কনফার্ম না যে তারা লাশ বাংলাদেশে আনবেন কিনা, কারণ উনি ওইখানেই বেশি থাকতেন। এদিকে একই দুর্ঘটনায় নিহত হয়েছেন কুষ্টিয়ার 4 জন, সবাই একই পরিবারের সদস্য। বাড়িতে থামছে না শোকের মাতম। জান্নাতুন বিপা, স্টার নিউজ। জামালপুরে পূর্ববিরোধের জেরে চাচা ভাতিজাকে হত্যার ঘটনায় 7 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজা হয়েছে 7 জনের। দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নিজামুদ্দিন এই রায় দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, পূর্ববিরোধীর জেরে 2016 সালের 16 মে মোহর আলী ও তার ভাতিজা স্বপনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে মরদেহ পাট খেতে ফেলে রাখে খুনিরা। এ ঘটনায় 22 জনকে আসামি করে মামলা হয়। তাদের মধ্যে 14 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। বিচারিক কার্যক্রম শেষে আজ রায় দিলেন আদালত। 18 জন সাক্ষী উপস্থাপনা করি এই মামলা প্রমাণিত করতে আমরা রাষ্ট্রপক্ষ সমর্থন হয়েছি। বিধায় আদালত 7 জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 7 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ে আমরা বাদী পক্ষ থেকে অত্যন্ত সন্তুষ্টি। আর এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।